So আমরা chapter 29 analytical chemistry we are studying. Okay, এটা একটু মজা আছে। Chromatography বলা দরকার আছে? Chromatography হ্যাঁ, মোবাইল ফেজ, স্টেশনারি ফেজ বুঝো? ওকে, RF value, distance travel by the solvent, distance travel by the spot. ধরো এটা RF বের করবা কিভাবে? এখান থেকে এইটুকু পর্যন্ত মেজার করবা ডিসটেন্স, আর এই বেসলাইন থেকে সলভেন্ট ফ্রম পর্যন্ত মেজার করবো। তাহলে এটা ধরো নিচেরটা যদি সে 1.7 হয়, উপরেরটা যদি 2.1 হয়, তাহলে এটাই হচ্ছে RF। হ্যাঁ, RF মানে কি? RF এর ফুল মিনিং কি? রিটার্ডেশন ফ্যাক্টর, রিটেনশন ফ্যাক্টর, দুইটাই তো অনেক নামে আমরা ডাকি। এই যে দেখো x by y, সো এটা two-way chromatography. So two-way paper chromatography to separate solutes with similar RF values in a solvent. The technique can also be used with thin layer chromatography. যখন এরকম হয়, এই যে two solutes overlapping এরকম যদি হয়, তখন তুমি এটাকে এই দুইটাকে সেপারেট করবা কিভাবে? So mixture of three solutes, প্রথমে তুমি সেপারেট করার চেষ্টা করলা, তখন কি হলো? এই যে একটা সেপারেট করতে পারলা আর বাকি দুইটা হচ্ছে এরকম ওভারল্যাপ করছে, তখন কি করবা? আবার এদিক থেকে এই সাইড থেকে তুমি ফার্স্ট সলভেন্ট ফ্রন্ট, এটাকে এই যে দেখো রোটেট দ্য পেপার থ্রু 90 ডিগ্রি করছো, 90 ডিগ্রি, এরপর আবার সেকেন্ড সলভেন্ট রান করাইলা, আরেকটা সলভেন্ট দিয়ে রান করাইলা, তখন দেখবা এই দুইটার মধ্যে ডিসটেন্স ক্রিয়েট হয়েছে। থ্রি সলিউটস নাও কমপ্লিটলি সেপারেট। বুঝা যায়? এটাকে টু ওয়ে সেপারেশন বলি। একই কথা, sometimes two or more components in a mixture can have similar RF values in a particular solvent. This means that their spots on the paper chromatogram will overlap and separation will be poor. This can happen when we hydrolyze a protein and try to identify the amino acids. This is when two-way chromatography is useful. In this technique, paper chromatography is carried out as normal, but then the chromatogram produced is rotated by 90 degree and rerun in a different solvent. It is unlikely that RF values will coincide in two different solvents, so separation takes place. তাহলে সেকেন্ড সলভেন্ট যেটা তুমি ইউজ করবে এটা কিন্তু ডিফারেন্ট হবে ফার্স্ট সলভেন্টের চেয়ে, এটা জাস্ট খেয়াল রাখতে হবে। সো বুঝলা না? বোঝা যায়? পার্টিশন কোএফিশিয়েন্টস ইন ক্রোমাটোগ্রাফি। Partition coefficient. The principle of partition of a solute between two solvents help us to understand more fully how the components in a mixture are separated in chromatography. দেখো এই যে আমরা যে এতদিন পর্যন্ত স্টেশনারি ফেজ, আজকে কি আপনার সাথে আমার ক্লাস আছে? আজকে তোমার সাথে আমার ক্লাস হবে না কারণ আমার 5টায় ওদের সাথে ক্লাস আছে আজকে। ঠিক আছে ওকে। পার্টিশন কোএফিশিয়েন্টস ইন ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে? যেটা বলতেছিলাম যে দেখো এই যে ধরো এই যে গ্রিন কালারটা, এটা হচ্ছে সলিড পেপার, কি পেপারটা, কিন্তু এই সলিড পেপারের সাথে কিন্তু ইন্টারঅ্যাকশনটা সলভেন্টের কিন্তু ইন্টারঅ্যাকশন সলিড পেপারটার সাথে হয় না। কিসের সাথে হয় দেখো? স্টেশনারি লিকুইড ফেজ, এই যে ব্লু কালার যে জোনটা দেখতেছো, ব্লু জোনটা, এটা মাঝখানে ড্রপলেটস দেখতেছো না? হ্যাঁ, এটা কি জানো? এটা হচ্ছে ময়েশ্চার। মানে পেপারটা তো একটা অ্যাবজর্বেন্ট পেপার না, এটার মধ্যে কিছু ময়েশ্চার অ্যাবজর্ব করে, ওইটা কি? এটা পোলার। আর তুমি যে সলভেন্টটা দিতেছো এটা নন পোলার। তাহলে ইট ইজ অ্যান ইন্টারঅ্যাকশন বিটুইন পোলার এন্ড নন পোলার সলভেন্টস, নট দ্য সলিড সাপোর্ট, যেটা হচ্ছে পেপারটা কিন্তু এখানে ক্রোমাটোগ্রাফি করতেছে না। স্টেশনারি ফেজের উপর যে ময়েশ্চারটা আছে দ্যাট ইজ দ্য পোলার ফেজ, আর সলভেন্ট যেটা দিতেছো এটা নন পোলার ফেজ। এই হচ্ছে, এর জন্য এখানে পার্টিশন কোএফিশিয়েন্ট শব্দটা আসছে। পার্টিশন কোএফিশিয়েন্ট কি জিনিস? যেমন তোমাদের যদি খেয়াল থাকে, আমরা আগেও যেটা বলছি, একটা বিকার, এটার মধ্যে ধরো এখানে তুমি ইয়ে নিলা, সে ওয়াটার নিলা, এখানে অয়েল নিলা, তাহলে অয়েল এটা হচ্ছে পোলার, এটা নন পোলার না? বুঝা যায়?
আচ্ছা, এখন ধরো অ্যামোনিয়া, অ্যাকুয়াস অ্যামোনিয়া এটাতে ডিজলভ করবে, তাহলে অ্যাকুয়াস অ্যামোনিয়া নন পোলারেও ডিজলভ হবে কিছু, পোলারেও কিছু ডিজলভ হবে। কোনটাতে বেশি ডিজলভ হবে, কোনটাতে কম ডিজলভ হবে, এটা তুমি পার্টিশন কোএফিসিয়েন্ট দিয়ে বের করবা। পার্টিশন কোএফিসিয়েন্ট মানে কি, পোলার আর নন পোলারের যে সেপারেশন, এটাতে কোনো কিছু একটা ডিজলভ করলে কোনটা বেশি ডিজলভ হবে, কোনটা কম ডিজলভ হবে, কোনটাতে কেমন ইন্টারেকশন হবে, মানে অ্যামোনিয়া নন পোলারের সাথে কেমন ইন্টারেক্ট করবে, পোলারের সাথে কেমন ইন্টারেক্ট করবে, এটা হচ্ছে ডিসকাশন। Partition chromatography, the mobile phase moves over stationary liquid phase carrying solute particles with it. The filter paper is the solid support in paper chromatography. আচ্ছা, আমরা আরেকটু বলি partition coefficient নিয়ে। In paper chromatography দেখো, the different partition coefficients of the components in a mixture correspond to their relative solubilities in the two solvents. The mobile phase is the solvent chosen, right? The other solvent is the এটা বলতেছিলাম, the other solvent is the water trapped in the paper structure, which is the stationary phase. আজান দিয়ে দিছে মাগরিব, দিয়ে দিলে আসতেছি 1-2 মিনিট। রাকিব স্যার এটা রাখবেন, বুঝছো? তাহলে স্টেশনারি ফেজ কোনটা? ইট ইজ নট দ্য পেপার, রাদার পেপারের উপরে যে ময়েশ্চারটা আছে, পোলার ওয়াটার, ওইটা হচ্ছে স্টেশনারি ফেজ, যেটার সাথে ইন্টারঅ্যাকশন হয়। The other solvent is the water trapped in the paper structure, which is a stationary phase. Figure 29.5 shows solute molecules partition between the mobile phase and the stationary phase on a solid support. তাহলে স্টেশনারি লিকুইড ফেজ আর উপরেরটা মোবাইল ফেজ, এটার মধ্যে হচ্ছে পেপার ইয়াটা সলিউটটা হচ্ছে ট্র্যাপড হবে। সলিড মলিকিউলস ডিসলভ ইন দ্য স্টেশনারি লিকুইড ফেজ, এই যে ট্র্যাপ হইতেছে এই দুইটার মাঝখানে, স্টেশনারি লিকুইড ফেজ। ওকে, সো এটার মধ্যে ট্র্যাপ, মানে ওইটার মধ্যে হচ্ছে ট্র্যাপ হইতেছে ডিউ টু দ্য ইন্টারঅ্যাকশন। The solids in the mixture being separated are partitioned to different extents between the solvents in the mobile and stationary phase. এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এর জন্য এই পেপার ক্রোমাটোগ্রাফিকে আমরা পার্টিশন ক্রোমাটোগ্রাফিও বলি। ওকে, সো দ্যাট ইজ দ্য ডিসকাশন। ওকে, তাহলে আমরা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এসে স্টার্ট করি নমস্কার করে। রেকর্ডিং, সো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ, টিএলসি সংক্ষেপে আমরা টিএলসি বলি। একই জিনিস, পেপার ক্রোমাটোগ্রাফির মতো। ডিফারেন্সটা কি? একটা সলিড সাপোর্ট, একটা অ্যালুমিনিয়াম ফয়েল, মোটা অ্যালুমিনিয়াম ফয়েলের সলিড সাপোর্টের উপর আমরা সিলিকা জেল দিই পেপারের জায়গায়, তাহলে এটা একটু শক্ত হয়। পেপার ক্রোমাটোগ্রাফির মতো এক্স্যাক্টলি একই জিনিস, পেপারের জায়গায় আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের সলিড সাপোর্টের উপর একটা সিলিকা জেল ইউজ করি, যেটা নিজে একটা অ্যাবজর্বেন্ট, বুঝা যায়? অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি, অ্যাডসর্বেন্ট আর কি। So in thin layer chromatography referred to as TLC, the stationary phase is a solid that absorbs solute molecules. এটাকে আমরা adsorption chromatography বলি। The mobile phase moves over the stationary phase just like the previous one. The solid stationary phase is usually alumina or silica, which is made into a slurry with water and spread onto the microscopic slide. This is then put into an oven. When it dries out into a solid white coating on the glass, a chromatograph, glass support use করি আমরা, যে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বললাম না, এটা ছাড়াও আমাদের নরমালি আমাদের বাজারে যেটা কিনতে পাওয়া যায়, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম মেটালের উপর সলিড সাপোর্টে থাকে। সলিড সাপোর্টটা অ্যালুমিনা হইতে পারে, সিলিকাও হইতে পারে, অথবা গ্লাস সাপোর্টের মধ্যে এটা করা যেতে পারে। ঠিক আছে, এই যে thin layer of silica or alumina coated onto a glass or plastic surface. এটা প্লাস্টিকের হইতে পারে। সলিড সাপোর্টটা তো ইম্পর্টেন্ট না, সলিড সাপোর্ট হচ্ছে জাস্ট এটা দিয়ে তুমি প্রিজার্ভ করতে পারো। সো পেপার ক্রোমাটোগ্রাফি অনেকদিন প্রিজার্ভ করাটা ডিফিকাল্ট, এর জন্য আমরা টিএলসি বা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ইউজ করি। একই সিস্টেম, আরএফ ভ্যালু বাইট করবা, স্পট, এই যে দেখো সেম না, একদম সেম, একদম সেম, কোনো ডিফারেন্স নাই। TLC কে আমরা adsorption chromatography বলি because the solute will be adsorbed onto the surface of the silica or alumina, যেটা তুমি ইউজ করছো, তাই না? Some partitioning does occur if water is present. Both dried alumina and silica can become dehydrated. When this happens, water also acts as a partitioning stationary phase together with the adsorbing stationary solid phase. So এগুলো এত ডিটেইল আমাদের জানা দরকার নেই।
সো থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, হ্যাঁ, আরো ভ্যালু বের করবা সেম জিনিস। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা একটা মেশিন। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি অর এইচপিএলসি মানে হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলি এটাকে, এটা একটা মেশিন। এটা কি জিনিস? এখানে দেখো, the stationary phase, আন্ডারলাইন করো, the stationary phase is a non-volatile liquid such as long chain hydrocarbon liquid bonded onto a solid support, small particles of silica. হ্যাঁ, তাহলে স্টেশনারি ফেজটা কি? একটা নন ভলাটাইল লিকুইড, মানে এমন একটা লিকুইড যেটা ভলাটাইল হয় না। এতক্ষণ কি দেখছো? সলিড হচ্ছে স্টেশনারি ফেজ, কিন্তু হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফিতে দেখো, লিকুইড ক্রোমাটোগ্রাফি তো সলিডটা স্টেশনারি ফেজটা লিকুইড, ঠিক আছে? The solvent chosen for the mobile phase is usually polar, methanol or water solvent. This has to be forced under pressure through the densely packed column where separation occurs. মানে এরকম কয়েল থাকে, ঠিক আছে, ইয়ে থাকে তোমার এইচপিএলসি যে মেশিনটা, এরকম একটা মেশিন দ্বারা দেখাই। এখানে মেশিনের ছবিটা দেয় নেই মনে হয়। এই যে প্যাক কলাম, এই যে এরকম একটা কলাম থাকে, এই কলামের ভিতর দিয়া হচ্ছে তুমি এটার মধ্যে হচ্ছে তোমার লিকুইডটা ইয়ে করা আছে, এটার মধ্যে হাই প্রেসারে তুমি হচ্ছে ইয়ে দিবা, তোমার সলভেন্টটা প্যাস করবা, হ্যাঁ, সলভেন্টটা প্যাস করবা। আর হচ্ছে এই যে ইনজেক্টর, এই ইনজেক্টর দিয়ে হচ্ছে, দাঁড়াও আমি তোমার ছবিটা দেখাই, ভালো বুঝবা। এইটুর বই মনে ছবিটা ছিল, এর বইটা। হ্যাঁ তো ওটা তো ইউনিট 4 এ মনে হয়, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি ইউনিট 4 এ। এই যে সিম্পল ক্রোমাটোগ্রাফি, স্টেশনারি ফেজ, মোবাইল ফেজ, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এই যে টিএলসি, হ্যাঁ, এই যে টিএলসি করতেছে, এটা পুরোটার মধ্যে তোমার ক্রোমাটোগ্রাফিটা করতেছে, অনেকগুলা ইয়ে দিছে। এর হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এটা তুমি তোমার এখানে মনে হয় নাই, তোমাদের সিলেবাসে কলাম ক্রোমাটোগ্রাফিটা মনে হয় দেয়নি। এইচপিএলসি গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি মানে জিসি, আর কলাম মনে হয় নাই তোমাদের সিলেবাসে, ডিটারমিনেশন অফ পার্সেন্টেজ মিক্সচার। বাট কলামটা তো দেওয়াটা জরুরি ছিল, কলামটা খুব জরুরি একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট, যার না থাকলে নাই। পড়ে নিও, এখান থেকে পড়তে চাইলে পড়ে নিও, কলাম ক্রোমাটোগ্রাফি ইম্পর্টেন্ট। কলাম ক্রোমাটোগ্রাফিতে তোমার এই যে দেখো সলভেন্ট, মানে তুমি যে স্যাম্পল, পেপার ক্রোমাটোগ্রাফিতে তো পেপারের মধ্যে লাইগা আছে স্যাম্পল গুলা, তাই না, স্পট গুলো আলাদা হয়। এখানে দেখো আলাদা আলাদা করে এগুলোকে কালেক্ট করতে হবে। এটা একটা বিউরেটের মতো, এটাকে আমরা কলাম বলি, বুঝছো? এটা 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 আলাদা করতে পারবে, ফার্দার টেস্ট করতে পারবা যে সেপারেট যে করলা এই জিনিসটা আসলে কি, কেমিক্যাল টেস্ট করলা, অ্যালকিনেট টেস্ট করলা ব্রোমাইন ওয়াটার দিয়ে, এখান থেকে এক ড্রপ নিয়ে তুমি টেস্ট করলা যে এটার মধ্যে কোনো ডাবল বন্ড আছে নাকি, অ্যালকোহলের টেস্ট করলা, হ্যালোজেন অ্যালকেনের টেস্ট করলা, কার্বক্সিলিক অ্যাসিডের টেস্ট করলা, করে দেখলা কোন ফাংশনাল গ্রুপ আছে। এরপর আইআর এ ঢুকে ইনফ্রারেড রেডিয়েশন দেখলা, মানে জাস্ট ওইটুকু স্পট যেটা পাইছো ওটা তো একটা ইন্ডিভিজুয়াল কেমিক্যাল হওয়ার সম্ভাবনা আছে, ওইটা কি স্ট্রাকচার ওইটা তুমি আইডেন্টিফাই করতে পারবা। কলাম ছাড়া আর কোনোটা দিয়ে এটা করা যায় না, শুধু কলাম দিয়ে করা যায়, এবং এটা ম্যানুয়াল মেশিন, বাট ইট ইজ সো ইম্পর্টেন্ট, বুঝছো? এটা তোমাদের সিলেবাসে মনে দেয় নাই ওরা। আচ্ছা হোয়াটএভার, আমি যেটা বলতেছিলাম এটা বলি। এইচপিএলসি মেশিনটা দেখাই, এই দেখো এইচপিএলসি এন্ড জিসি, এইটা হচ্ছে এইচপিএলসি, এটা হচ্ছে জিসির মনে হয়, এই মেশিনটা হচ্ছে জিসির, এইচপিএলসিও দেখতে একই রকম। এই যে দেখো এইচপিএলসি টিউব, এখানে কি করতেছি, এই 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 মানে ডায়াগ্রামটা সুন্দর। এটা হচ্ছে এইচপিএলসি টিউব, যেখানে লিকুইড স্টেশনারি ফেজটা প্যাক করা, এটার মধ্যে এখানে সলভেন্ট রিজার্ভার, এখান থেকে পাম্প করে তুমি সলভেন্টটাকে দিলা, হ্যাঁ, সলভেন্টটা পাম্প করলা এইচপিএলসি টিউবের মধ্যে, আর স্যাম্পলটা একই জায়গা দিয়ে ইনজেক্ট করলা, একটা ইনজেকশন দিয়ে স্যাম্পলটাকে ইনজেক্ট করে দিলাম মেশিনের মধ্যে, হ্যাঁ। তাহলে এই যে স্যাম্পলটাকে কে নিয়ে গেল, সলভেন্টটাকে ঠেলা 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 দিয়ে নিয়ে গেল, ইউভি ডিটেক্টর আছে,
অন্য ডিটেকশন প্রসিডিউর আছে, ওগুলা দিয়ে আমরা ডিটেক্ট করলাম যে কোনটার পর কি আসতেছে, বুঝছো? তো এইভাবে হচ্ছে কাজ করেন। এই যে দেখো এখানে সুন্দর ওরা খুব ভালো লিখছে এই জায়গাগুলা। হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, দেখো the solvent is forced through a metal tube under high pressure rather than being allowed to pass through by gravity. এটা গ্র্যাভিটি নিয়ে হাই প্রেসার তুমি পাম্প করতেছো এটার ভিতরে। The particle size of the stationary phase is much smaller, which leads to a better separation of the components. The sample is injected into the column. The components are detected after passing through the column, usually by their absorption or ultraviolet radiation. The whole process is automated and the results are quickly available on the computer. ঠিক আছে, সো এই হচ্ছে HPLC. As each component reaches the detector, signal is displayed on the computer screen. Just as retention factor, values can be obtained from paper and thin layer chromatography. In HPLC values, retention time মানে কি, আসতে কতক্ষণ সময় লাগতেছে। রিটেনশন টাইম মানে স্যাম্পলটা আসতে কতক্ষণ সময় লাগতেছে। তাহলে যেটা সবচেয়ে বেশি ট্রাভেল করবে এটা সবচেয়ে তাড়াতাড়ি চলে আসবে, যেটা সবচেয়ে কম ট্রাভেল করবে মানে সবচেয়ে কম বেশি ইন্টারেক্ট করবে স্টেশনারি ফেজের সাথে, এবং সলভেন্টের সবচেয়ে যেটা ভালো ডিজলভ হবে ওইটা কি সবচেয়ে তাড়াতাড়ি আসবে, সলভেন্টের সাথে সাথে চলে আসবে। আর যেটা সবচেয়ে কম হবে সলভেন্টের সাথে ইন্টারেকশন, এটা সবচেয়ে দেরিতে আসবে। সো এটা হচ্ছে রিটেনশন টাইম। এটা আরএফ না বাই করে আমরা রিটেনশন টাইম বাই করি, যেটাকে আমরা রিটেনশন টাইমকেও তুমি ইয়ে বলতে পারো, তোমার আর টি বা আর এই টাইপের আমরা বলি আর কি রিটেনশন টাইম। এটা তো রিটেনশন টাইম তো কম্পিউটারই তোমাকে বলে দিবে এটা কি জিনিস, বুঝা যায়? আচ্ছা, সো এইভাবে গেল HPLC, the tiny solid particles। এই যে দেখো the detector records the retention time। সো এই হচ্ছে বড়, এত বড় করে দিছে, এত বড় করে দেওয়ার কিছু নাই আসলে, ব্যাপারটা খুব সিম্পল। একদিকে স্যাম্পল ঢুকাবা, একদিকে সলভেন্ট দিবা, আর কলামটা হচ্ছে স্টেশনারি ফেজ দিয়ে হচ্ছে প্যাক করা। হাই প্রেসার দিয়ে ঢুকাবা, এর জন্য এটার নাম হচ্ছে হাই পারফরমেন্স বা হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি। এখানে সলভেন্টটাও লিকুইড, স্যাম্পলটাও সলভেন্টটাও লিকুইড, স্টেশনারি ফেজও লিকুইড, বুঝতে যায়? ওকে, রাইট। একটু রিডিং পড়ে নিও, বুঝবা সবই, আমি বলে দিছি মোটামুটি সবকিছু। HPLC ইউজ কি? ইন মেডিকেল রিসার্চ টু সেপারেট পেপটাইডস এন্ড প্রোটিনস। আসে কিন্তু ইউজ গুলো কি HPLC? টু অ্যানালাইজ ইউরিন স্যাম্পল ফ্রম অ্যাথলেটস ফর ব্যান্ড সাবস্টেন্সেস সাচ এস স্টেরয়েডস অর স্টিমুলেন্টস। ম্যারাডোনার বাদ দিয়ে দিছিল, তুমি জানো কেমনে? আব্বু সবসময় বলে না, আব্বুরা ম্যারাডোনার বাদ দিয়ে দিছিল। For monitoring pollutants in the atmosphere and in rivers, measuring levels of pesticides. Levels of pesticide by korte hoba HPLC kora by food standard agencies to check the accuracy of the data on the food levels. So food level leveling ঠিক আছে কিনা এটা দেখবে, চেক করবে। গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি একই রকম, GLC বলি অথবা GCও বলি আমরা, গ্যাস ক্রোমাটোগ্রাফি একই কথা, GLC অথবা GC একই জিনিস, দুইটা নাম। Gas liquid chromatography, which is referred to as GLC, is similar to HPLC, but a gaseous sample enters the column. Sampleটা কি? Gas. ঠিক আছে, স্যাম্পলটা কি? গ্যাস। আর HPLC তে স্যাম্পল কি? লিকুইড। স্যাম্পল কি? HPLC তে লিকুইড। The column contains a stationary phase and the sample is moved through by an inert carrier gas. এটা ইম্পর্টেন্ট। এটা কি? মোবাইল ফেজ, inert carrier gas, inert গ্যাসটা inert হইতে হবে যাতে মোবাইল ফেজ এটা। This method is used with gases, liquids and volatile liquids। মানে লিকুইড যদি হয়ও, মানে তুমি যদি লিকুইডকেও সেপারেট করতে চাও গ্যাস ক্রোমাটোগ্রাফি দিয়ে, তাহলে ওটাকে ভলাটাইল করে নিতে হবে, মানে গ্যাস ফর্মে তোমাকে দেওয়া লাগবে, ঠিক আছে? The apparatus is shown in figure 29.9। সো এটা হচ্ছে ব্যাপার, দেখো সেম জিনিস, ক্যারিয়ার গ্যাস, মোবাইল ফেজ, এটা দিলা, এটা দিলা, স্যাম্পল ইনজেক্ট করলা এদিক দিয়া, ইনজেক্টর পোর্ট দেয়া আছে, ইনজেক্টর ওভেন হোয়াটএভার, কলাম ওভেন, সো এটা এইভাবে আসবে, ডিটেক্টর ওভেন, এক্সিট। সো কলামটা অনেক লম্বা একটা কলাম। সো গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, the oven maintains a constant temperature higher than the boiling point of the components in the mixture to be synthesized. So that is the thing.
So এভাবে বের হবে as in all chromatography the conditions must be controlled in order to make comparison with published databases. The chromatogram must be obtained using the same carrier gas. Carrier gas অবশ্যই সেম লাগবে না, তো চেঞ্জ হয়ে গেল। Flow rate, stationary phase and temperature what were used when standard data. বুঝছো flow rate মানে কি? Carrier গ্যাসের flow rate কেমন? তুমি কেমন প্রেসারে হচ্ছে ফ্লো দিতেছো তোমার মোবাইল ফেজটাকে, এটাও ইম্পর্টেন্ট। এই যে দেখো 6টা মিক্সচার সেপারেট হয়েছে। এই যে রিটেনশন টাইম, টাইম অফ ইনজেকশন থেকে কতক্ষণ লাগছে, কোনটা কতক্ষণ লাগছে। ইভেন এই যে এরিয়া আন্ডার কার্ভগুলো দেখতেছো না, গ্যাস ক্রোমাটোগ্রাফি তোমাকে কনসেন্ট্রেশন বলে দিবে। এখানে দেখা যাইতেছে মনে হয় পেন্টেন 2-1 এর কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, কারণ এটার এরিয়া আন্ডার কার্ভ সবচেয়ে বেশি। আর রিটেনশন টাইম তার কার কেমন লাগছে এটাও বলে দিবে, বুঝলে কথাটা? তো এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইভেন কনসেন্ট্রেশন বলে দিবে। এই যে ডিটারমিনেশন অফ পার্সেন্টেজ কম্পোজিশন অফ এ মিক্সচার বাই জিএলসি, এগুলো তুমি ম্যানুয়ালেও করতে পারবা। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল গুলো যেটা পাইতেছো এটাই তো এরিয়া, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। সো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য পিক যদি বাইর করো তাহলে তুমি ইয়ে বাইর করতে। The peak height may be used instead of peak area to estimate the proportion of components in a mixture. তাহলে কোনটা কেমন কনসেন্ট্রেশনে প্রেজেন্ট আছে ওটা তুমি বাইর করে ফেলতে পারবে। For this method, the chromatogram must show peaks for all the components in the mixture. All the components of the mixture must be separated. The detector must respond equally to the different components. So এগুলো just পড়ে নিও, বুঝবা। Percentage of A star A, কত পার্সেন্ট A star A আছে একটা ইয়াতে, বুঝছো? এটা কেমনে বাই করবা? Peak area of A star A divided by sum of the areas of A, B, C, মানে everyone, বুঝা যায়, into 100%। তাহলে A star A কতটুকু আছে তোমার স্যাম্পলের মধ্যে এটা তুমি বাইর করে ফেলতে পারবে। মানে সবগুলার এরিয়া হাইট যদি অ্যাড করো ওটার মধ্যে A star A এর এরিয়া হাইট কতটুকু ডিভাইড করে into 100% will give you the তোমার composition of A star A. Is it clear? GLC is used to testing for steroids in competing athletes and for testing the fuels used in Formula 1 motor racing. So it is also used for medical diagnosis in analyzing blood samples. With GLC, it is possible to determine the percentage of dissolved oxygen, nitrogen, carbon dioxide, and carbon monoxide in blood samples as small as 1 cm3. GLC is often combined with mass spectrometry. It's very important. আমরা GLC কে সবসময় GLC বা HPLC এগুলোকে HPLC MS, GCMS এইভাবে ইউজ করি। মানে স্যাম্পলটা বাইরে হলো ওটা আবার ম্যাস স্পেকট্রোমিটার দিয়ে বাইরে হয়ে আর সবকিছু পাওয়া যাবে একদম, এটা RFM কত কি কত সব বাইরে, মানে একটা একটা করে সেপারেশন হইতেছে না। ধরো স্যাম্পল এ সেপারেট হলো, ওইটাকে ডিরেক্টলি আমরা ওই স্যাম্পলটাকে ঢুকায় দিব হচ্ছে ম্যাস স্পেকট্রোমেট্রিতে, অটোমেটিকলি ঢুকে যাবে। ঢুকলে স্যাম্পল এর RFM কত ওটাও বাইরে যাবে, ওইটা ফ্র্যাগমেন্ট কয়টা, কেমনে কি স্ট্রাকচার, এগুলো আমরা একটা মানে ম্যাস স্পেকট্রোমিটারও আমার স্যাম্পল মানে ফ্র্যাগমেন্ট এ যেটা ওইটা একটা ডাটা দিয়ে দেব, তাহলে আমার জন্য আইডেন্টিফিকেশন ইজি হয়ে যাবে। এর জন্য GCMS আর HPLC-MS একসাথে ইউজ করি আমরা। নরমালি GCMS টা সবচেয়ে বেশি ইউজ হয়। ওরে বাপরে।